আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের 31 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আজিজ শেখ পুত্রের হুমকি গিলে নেন। পরক্ষণে সাবলীল কণ্ঠে বলেন, সে তুমি কবেই ভুইলা গেছো আমি তোমার কে? ছোট থেকে বড় করলাম, ভরণ পোষণ দিলাম, পরিচয় দিলাম, আগলায় রাখলাম, যা চাইছো জীবনে তাই দিলাম। কথাটুকু শেষ হয় না, তার আগে ইহসান তীব্র স্বরে তাকে থামিয়ে দিয়ে বলল, না দেননি, মাকে চেয়েছিলাম দিতে পারেননি, আর সেসব দেওয়ার কথা বলছেন সেগুলো আপনার পাপেরই প্রতিফল। আমরা পেতামই, ম্যান্ডেটারি ছিল আমাদের জন্য। তাছাড়া আপনি নাকি চেয়েছিলেন যে কোনোভাবে মাকে বাগে আনতে, শেষ পর্যন্ত কি হলো? পেয়েছিলেন আমার মাকে বাগে আনতে, পারেননি। কেন পারেননি? কারণ আপনি একটা ব্যর্থ আর কাপুরুষ প্রজাতির অমানুষ। আপনার নষ্ট আর কলুষিত চরিত্রের জন্য আমরা মায়ের স্নেহ থেকে চিরজীবনের জন্য বিসর্জিত। ক্ষোভের কথাগুলো শুনে গা জ্বলে উঠলেও আগুন বাইরে বের করলেন না আজিজ শেখ। নিজের এই ব্যর্থতা বারবার মনে করতে চান না তিনি। কিন্তু এটাও তো ঠিক, ওই নারী একমাত্র ব্যক্তি আজিজ শেখ যার মনে জায়গা করতে চেয়েছে। কিন্তু ওই মেয়ে মানুষ বারবার ভেঙেছে, তবুও মচকায়নি, তার হয়েও হয়নি। এই দুঃখ কোথায় রাখবেন তিনি? বুকটা ভারী হয়ে জ্বলতে শুরু করলো। আজিজ শেখ গোপনে ছোট্ট করে শ্বাস ফেলে নিজে স্বাভাবিক হন। কথা না শোনার ভান করলেন। ঘাড় চুলকাতে চুলকাতে বললেন, যাই হোক, পাপ হয়তো আমি তোমাদের ফেলে দিইনি চারজনকে। আব্বা হই, কিঞ্চিত সম্মান তো দিবা নাকি? ইহসান বলল, আমি ইহজান নই। আজিজ শেখ হাল ছেড়ে দিয়ে ফুস করে শ্বাস ছাড়লেন। ইহসান, তুমি যে আমার কলিজার টুকরা কোনোদিনই সেটা বোঝো নাই। ইহসান বলল, ভাগ্যিস, নয়তো লোফাটার মতো গদগদ করা একটা রেপিস্টকে। আজিজ শেখ ছেলের মুখে সরাসরি একথা শুনে মেজাজ হারান, তবে বারবারের মতোই প্রতিক্রিয়া না দেখে নিজেকে সামলে নিলেন। তারপর বললেন, তা যা খুশি বলো, আমি রাগ করব না। ইহসান বলল, লজ্জা করলে তো? আজিজ শেখ বলল, মেয়ে মানুষ ভাবো কেন নিজের আব্বাকে? আজিজ শেখ হেসে উঠলেন। ইহসানের বিরক্ত লাগে, চরম বিরক্ত। সে চোখ মুখ শক্ত করে বাপের হাসি মুখের দিকে চেয়ে থাকে। আজিজ শেখ কিছুক্ষণ অভাবে বসে থাকার পর উঠে দাঁড়ান। এরপর ঘুরে ফিরে ফ্ল্যাটটা দেখতে থাকেন। ঘড়িতে রাত 9:30। ইহসান ভেবেছিল এই লোক বিদায় নেবে, কিন্তু যাওয়ার কোনো লক্ষণ নেই। ওর আরো বিরক্তি লাগে, রাগে হাত পা নিষ্পিস করে ওঠে। ওই ঘরে বিকেলে মদ খেয়ে টাল হয়ে ঘুমাচ্ছে ইনজান। আজিজ শেখ ওকে দেখে এখন আবার আহ্লাদের নাটক বসাবে। পুত্রদের নিয়ে তার আহ্লাদের শেষ নেই। ইহসান তাতে দাঁত চেপে বাপ নামক লোকটার কর্মকাণ্ড দেখতে লাগলো। আদো ফিরানো দরজাটা ঠেলতেই নাক ভেসে ভুসভুস করে ঘুমানো পেলব মুখটিকে নজর পড়তে আজিজ শেখ বিস্মিত চোখ দুটো বিশ্বাস করতে পারলেন না। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি উত্তেজিত ভঙ্গিতে চিৎকার করে ওঠেন। ছুটে যান চাদর গায়ে জড়িয়ে বেহুশের মতো ঘুমিয়ে থাকা যুবকটার দিকে, গিয়ে দুহাতে আগলে নেন তাকে। কোনো দিকে খেয়াল না করেই বলে ওঠেন, আমার ইনজান দেখি, কবে আসলা তুমি? ইসিরে পোলাটা ঘুমে। ও ইহসান, কলিজার বাপ আমার, তুমি এতক্ষণ ধরে চুপ কেন? বলো নাই কেন আমার হীরার মানিক এখানে দেশে? কাজটা ঠিক করলা কি তুমি? ইহসানের রাগে পিত্তি জ্বলে উচ্চস্বরে বিরক্তি ঝাড়ে বলল, হীরার মানিক কোলে নিয়ে বসে থাকেন, আমি কারোর খবর এনে দেওয়ার পিয়ন নই। চেঁচামেচিতে আর ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় ইনজানের। সে চোখ খুলে পিটপিট করে। মুখের ওপর কাঁচা পাকা দাড়িগুলো মুখটিকে দেখে সে কপালে ভাঁজ ফেলে বিরক্তি প্রকাশ করে বলে, সারের মতন চেঁচাচ্ছ কেন? দেখনি আমি ঘুমে অর্ধমৃত? আজিজ শেখ খুশিতে আনন্দে ডগমগ করছেন। এতদিন এত বছর পর তার ছোট ছেলে তার বুকে, এই আনন্দেই তিনি গলে যাচ্ছেন। ছেলের চোখে মুখে চুমু খেয়ে তিনি বললেন, ঘুমাইও, আগে একটু আদর কইরা নেই। ইনজান বলল, আমি এখন ছোট বাচ্চা না। আজিজ শেখ বললেন, তুমি আমার কাছে সেই ছোট্ট ইনজান হইয়াছো বাপ, বড় হইবা না। তো কবে ফিরলা? আর আমায় জানাও নাই কেন? আর বাড়িতে কেন উঠো নাই? এসব কি দেখতেছি আমি? ইনজান তখনও কপাল কুচকে চেয়ে আছে। বাবার এত প্রশ্নের কোনটার জবাব সে আগে দেবে ভেবে নিয়ে বলল, ফিরলাম মাসখানিক আগে, ফিরে বাড়িতেই যাবো ভাবছিলাম, কিন্তু তোমার কলিজার টুকরা পথে আমাকে মেরে পঙ্গু করে প্রথমে হসপিটালে, এরপর এই ফ্ল্যাটে এনে আটকে রেখে দিল। ভাঙ্গা পা নিয়ে যেতে পারিনি কোথাও। আজিজ শেখ আটকে ওঠেন। চাদর সারান ছেলের উপর থেকে, দুপা ব্যান্ডেজে মোড়ানো। দরজার কোণে হুইল চেয়ার দেখে হতভম্ব তিনি। আর্তনাদ করে জিজ্ঞেস করেন, কিন্তু কেন? ইনজান বলল, লেভেন্ডারের দিকে নজর দিয়েছি বলে। আজিজ শেখ মুখ বাঁকান, তারপর বলল, লেভেন্ডার আবার কে? ইনজান দুষ্ট হেসে বলে, তোমার পুত্রবধূ রূপে যাকে বিয়ে করে নিয়েছে সেই। আজিজ শেখের মাথা ঘুরে উঠল। কোন রকমে বললেন, তোমার ওরে পছন্দ? ইনজান বলল, প্রথম প্রেম, সিরিয়াস অনুভূতি, টিস্যু টাইপ না। আজিজ শেখ সমীকরণ মেলাতে না পেরে পাথর মুখে বসে রইলেন। তার কিছু বলার নেই। ছোট ছেলে উন্মাদ হেয়ালি ধরনের, এর গুরুদোষ। ইহসান যা পছন্দ করবে তা ওর চাই, পুরোটা না পেলেও ভাগ চাই। তিনি ইনজানের পিঠে হাত বুলাতে বুলাতে ব্যথিত নজরে ওর ভাঙ্গা পায়ের দিকে দেখেন। বুকটা হু হু করছে তার। কখনো ফুলের টুকা পর্যন্ত দেননি ওদের, অথচ তার ছেলে ইহসান নিজের ভাইদের মেরে ধরে শেষ করে দিচ্ছে। জানেন তিনি ইহসানের আচরণ সম্বন্ধে, তাই ঝামেলা এড়াতেই বিরক্তি লুকিয়ে ইনজানকে বলল, ওইটা একটা মাইয়া হইছে, ব্যাক কলার বেয়াদবের চূড়ান্ত। আমি আরো সুন্দর সুন্দর মেয়ে দেখাবো তোমায়, পছন্দ হইলে বিয়ে শাদী কইরো একটারে। ইনজান বলল, অনেক বছরের ফিলিং জমে শক্ত হয়ে গেছে, ভাঙ্গা সম্ভব না। ভাবলেশীন কণ্ঠে কথাটা বলে আজিজ শেখের উরুতে মাথা রেখে আবারও ঘুমের উদ্দেশ্যে চোখ বুজে
বুঝে ইনজান। ছেলের ঝকঝকে গাল, নরম চুলে হাত ডুবিয়ে মনে মনে প্রমাদ গুনেন আজিজ শেখ। সৃজা একটা সাধারণ মেয়ে, আহামরি কিছুই নেই এর মধ্যে। কি এমন দেখলো তার ছেলে দুটো এই মেয়ের মধ্যে? কি বিশ্রী অবস্থা, লোকে শুনলে কি বলবে? আজিজ শেখের মনে একটু ধাক্কা দেয়। সে তরুণ বয়সে তিনি নিজেও এমন চরিত্রের অধিকারী ছিলেন, অন্যর দোষ আর কি দিবে। আর এদিকে সৃজার বেশ সন্দেহ হচ্ছে রশিদের উপর। ও নিশ্চিত জানে ইসানের কোনো না খোঁজ ওর কাছে আছে, কিন্তু বলছে না। সৃজা শক্ত করে রশিদকে আবারও ফোন দেয়, বলল আমি কতটা চিন্তায় আছি বুঝতে পারছেন? ওর খোঁজ আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু আমাকে বললেন না। এরকম কেন করছেন বলুন তো? ফোনের ওপাশে রশিদের খুব খারাপ লাগে সৃজার জন্য। স্যারটা কি পাষাণ, অহেতুক কেন এই মিষ্টি মেয়েটাকে অস্থির করছে? ওর ইচ্ছে করছে জানিয়ে দিতে, কিন্তু তার কিছু করার নেই। স্যারের আদেশ অমান্য করার সুযোগ নেই। সে ম্লান স্বরে বলল, আমি কিছু জানি না বোন, জানলে কি আর বলতাম না? সৃজা বলল, ও সব কাজ আপনাকে জানিয়েই করে। কোথায় গেছে, কি করে, সব আপনার নোটবুকে সাজিয়ে লেখা থাকে। আমি জানি আপনি আপনার স্যারের কথা আমাকে কিছুই জানাচ্ছেন না, কিন্তু একবার ভেবে দেখুন এটা কি ঠিক করছেন? রশিদ বলল, না মানে জানলে জানাতাম সত্যিই। রশিদ মনস্থর কণ্ঠে বলে। সৃজা স্পষ্ট বুঝতে পারে রশিদ জানে ইহসান কোথায় গিয়েছে, কিন্তু ইহসানের নিষেধ থাকায় বলছে না। এই রশিদ ছেলের ভক্ত, ভয়ও পায়, এজন্যই হয়তো কিছু বলে না। ওকে আর জ্বালিয়ে কাজ নেই। সৃজা আর খোঁজ খবর করবে না পাষাণটার, থাকুক যেখানে খুশি, ও হেতুক কষ্ট পাবে না। ও দীর্ঘশ্বাস ফেলে ভার গলায় রশিদকে বলে, আপনার বিবেককে একবার জিজ্ঞেস করে দেখবেন তো রশিদ ভাই, সে কি বলে। এরপর যদি আমাকে ওর খবরটা জানাতে ইচ্ছে হয় তাহলে একটা ফোন দিয়েন। আর বিরক্ত করছি না আপনাকে। ও হ্যাঁ, যদি আপনার সাথে ওর যোগাযোগ হয় তাহলে জানিয়ে দিয়েন, সে কাজটা ভালো করে নি। এর জন্য খুব ভুগবে আর পস্তাবে। রাখছি এখন। রশিদ বেশ বিপাকে পড়ে গেছে। ওর চিন্তা হচ্ছে আর ভয়ও হচ্ছে। তখন সৃজা যেভাবে বলল ইহসান খুব ভুগবে, পস্তাবে, এসবের মানে কি? সৃজা আবার রাগ করে কিছু করে বসবে না তো? যদি ডিভোর্স দিয়ে দেয় বা হতাশ হয়ে সুইসাইড করে? রশিদ বেশি কিছু ভাবতে পারলো না। স্যারের সংসারটা তো সে ভাঙতে দিতে পারে না। সে বুদ্ধি খাটিয়ে ইহসানকে ফোন করে মলিন গলায় বলল, স্যার ম্যাডাম তো মনে হয় উল্টাপাল্টা কিছু করার প্ল্যান করতেছে। ইহসান বলল, প্ল্যান মানে? রশিদ উদ্বিগ্ন গলায় বলল, আমাকে ফোন দিয়ে আপনার খোঁজ জানতে চাইলো একটু আগে, আমি বলি নাই। এতে ম্যাডাম বলল, আপনি নাকি খুব পস্তাইবেন আর ভুগবেন। কেন বললো আমার জানা নাই, কিন্তু আমার খুব ভালো ঠেকছে না বিষয়টা। রশিদের গলা শুনে ইহসানের ভ্রু কুচকে গেল। নড়ে চড়ে বসলো সে। তিরিক্ষি গলায় সন্দেহ নিয়ে বলল, ছেড়ে সেরে বসো কাশিদ, ভালো ঠেকছে না কেন? রশিদ ঢুক গিলে বলল, গলা শুনে আমার মনে হলো কান্নাকাটি করছে খুব। মানে স্যার, আমি বলতে চাইছিলাম ম্যাডাম যদি রাগ করে উল্টাপাল্টা কিছু করে বসে। ইহসান বাকরুদ্ধ বনে গেল। আসলেই কি সৃজা হন্য হয়ে ওর খোঁজ করছে এটা সে জানে, কিন্তু মেয়েটা যা অভিমানী আর খেয়ালি, যদি সত্যি ওকে শিক্ষা দেওয়ার জন্য কিছু করে বসে। ইহসান তড়িঘড়ি করে নিজের জিনিসপত্র খুঁজতে লাগলো। দু একটা জামা প্যান্ট ব্যাগে ভরে বেরিয়ে পড়তে যাবে, ঠিক তখনই আরসালান আর আজিজ শেখের উপস্থিতি মনে পড়ায় থমকে গেল। ওহো, এই দুই কুটিলার বিপজ্জনক লোককে এখানে এভাবে একা ছেড়ে গেলে তারা আবারও কোনো ঘট পাকিয়ে বসবে। একটা ব্যবস্থা করে এরপর এখান থেকে বেরোতে হবে। ইহসান ব্যাগ ছুড়ে হতাশ হয়ে বসে পড়ল। মাথা চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। ভেবে চিনতে পেল না কি করা উচিত তার। সৃজাকে কি বলে দেবে বিষয়টা, নাকি এড়িয়ে যাবে? তাতে যদি মেয়েটা ওকে ভুল বুঝে, এমনিতেই তো ভুল বুঝে আছে, কিন্তু তাতে আর কি? সত্যিটা জানার পর এই মেয়ে নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছে। সে নিজে থেকে বলে দেবে, এটা কি উচিত হবে? কিন্তু নিজের মুখ এই অপ্রিয় সত্যিগুলো সে কিভাবে বলবে? অনেক ভেবেচিন্তে ঠিক করলো একটা চিঠি লিখবে সে সৃজাকে। কারণ যে কথাগুলো মুখে বলা যায় না সেগুলো কাগজে লিখলে সহজেই প্রকাশ করা যায়। এই কাজটা তথাকথিত সহজ। কণ্ঠের আকুলতা, দুর্বলতা অন্যরা বুঝতে পারে না। ইহসানের চিঠিপত্র লেখার অভ্যাস নেই, তাই দুনামুনা করে খসখস শব্দ তুলে কাগজে লিখতে বসলো। সৃজা, তোর উপর এমনি এমনি রাগ করিনি, কারণ আছে বলেই রাগ করেছি। তবে রাগ হলেও তোকে আঘাত করতে বা তোর থেকে দূরে থাকতে চাইনি, তবুও থেকেছি, কারণ তুই অতীতে এমন একটি বিষয় নিয়ে জেনে গেছিস, সেটা নিয়ে প্রশ্ন তুলেছিস, যা আমি সবসময় গোপন করতে চেয়েছি তোর থেকে। অতীতের সেই ঘটনা আমি ঘৃণা করি, কখনোই কারোর সামনে আনিনি, আনতেও চাই না। কিন্তু যেহেতু তুই সন্দেহ করেছিস, তাই মনে হচ্ছে তোকে সত্যিটা না বললে আমার শান্তি মিলবে না। যদিও সত্যি বলে যে শান্তি পাবো তেমন নয়, কারণ এমন অনেক সত্যি আছে যা আমি তোর কাছ থেকে অনেক লুকিয়ে রেখেছি। জানলে তুই ভয়ানক কষ্ট পাবি, কিন্তু বিশ্বাস কর, আমি তোকে কোনো কালেও কষ্টে দেখতে চাই না। তুই আমার কাছে একটু খুশি, আর নিজের খুশি কেউ কষ্টে এভাবে দেখতে চায় না। ঠিক একই কারণে তোকে ভালোবাসা সত্ত্বেও কখনো তোকে বুঝতে দেয়নি, মুখ ফুটে বলিনি, কখনো আমার জীবনে পেতে চাইনি, বিয়ে করার স্বপ্ন দেখিনি। সব মিলিয়ে আমার জীবনে তোর পদার্পণ অনাকাঙ্ক্ষিত হওয়া সত্ত্বেও অনাকাঙ্ক্ষিতের মতোই ছিল। এবার শুন, তোর সন্দেহটা সত্যি। ছবিতে আমি আর আমার ভাই ইজানের সাথে যিনি ছিলেন, তিনি আমার মা, জন্মদাত্রী মা। ফরাসি মা আর বাংলাদেশি বাবার সন্তান আমরা। এমিলি ইয়াসিন আমার জীবনে দেখা অতীব সুন্দরী, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো এক নারী। ক্যানভাস আর রং তুলিতে যে তার ভালোবাসা খুঁজে পেত। জন্মের সময় হারিয়েছিল সে তার মাকে, তাই সেই স্ত্রী বিয়োগের কষ্ট বুকে নিয়ে মাতৃহীন মেয়েকে তার বাবা একাই বড় করেন, ভালোবেসে আদরে মুড়িয়ে রাখেন। লোকের কাছ থেকে শুনেছি কখনো একটা আঁচ লাগাতো দূরে, মেয়ের সঙ্গে কখনো উঁচু গলায় কথা পর্যন্ত বলতেন না তিনি। মেয়ে ও বাবাকে খুব ভালোবাসতো, তার পৃথিবীতে ছিল শুধু বাবা। সেই মেয়ে একবার আবদার করলো বাবার কাছে, সে তার বাবার দেশ কখনো দেখেনি, তাই বাংলাদেশ দেখতে
দেখতে চাই। মেয়ের আবদার পূরণ করতে বাবা তার 17 বছরের কিশোরী মেয়েকে বাংলাদেশ দেখাতে নিয়ে এসেছিলেন, যেটা ছিল তার জীবনের অন্যতম একটা ভুল। গ্রামে আসার পর গ্রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এমিলি রং তুলি আর ক্যানভাস নিয়ে এখানে ঘুরে বেড়াতো, নীরবে নিবৃত্তে বসে ছবি আঁকতো, মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াতো, যেটা পরবর্তীতে তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। তার এই রূপ চোখ ধাঁধিয়ে দেয় গ্রামের চেয়ারম্যানের বকে যাওয়া নষ্ট চরিত্রের ছেলে। সে এমিলির পিছু পড়ে যায়, প্রেমে বিয়ের প্রস্তাব পর্যন্ত বাড়িতে যায়, কিন্তু মেয়েটা, তার বাবা এবং পরিবারের সবাই প্রস্তাব ফিরিয়ে দেয়। এদিকে বারবার প্রত্যাখ্যাত হয়ে চেয়ারম্যানের ছেলে ইগোতে আঘাত লাগে। সুদ নিতে এক রাতে এমিলিকে অপহরণ করে টানা 4 মাস তাকে পরিত্যক্ত বাংলাতে আটকে রাখে, নিজের মতো করে ভোগ করে মেয়েটাকে। 4 মাস পর পুলিশের সাহায্যে এমিলি ইয়াসমিনকে খুবই বাজেভাবে উদ্ধার করা হয় ঠিকই, কিন্তু সে তার সম্ভ্রম আর সম্মান সবই হারায়। বাড়ি ফিরে এলে তার চারপাশে সিসি ধিক্কার পড়ে যায়। তাকে পাপিষ্টা, চরিত্রহীন নারী বলে অপমান করা হয়। তার পরিবারকে এক ঘরে রাখা করা হয়। তার বাবাকে অপমান অপদস্থ করা হয়। তিনি মেয়েকে নিয়ে দেশ ছাড়তে চাইলে সেটাও হতে দেয়নি কিছু লোক। ওদিকে চেয়ারম্যানের ছেলে ক্ষমতার জেরে জেল থেকে পালিয়ে গিয়ে ফেরারি হয়ে যায়। এর মধ্যে ঘটে যায় আরো একটি ভয়াবহ ঘটনা। এমিলি ইয়াসমিন তার গর্ভে চলে আসে রেপিস্টের সন্তান। একমাত্র ও আদরের মেয়ের এই অবস্থা দেখে তার বাবা ভেঙে পড়েন, সিদ্ধান্ত নেন বাচ্চা নষ্ট করে দেবেন। কিন্তু গর্ভাবস্থায় অনেকদিন হয়ে যায়। মেয়ের শারীরিক অবস্থা দেখে ডাক্তার জানান এই মুহূর্তে অ্যাবর্শন করা সম্ভব নয়, বরং মেয়ে মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে। তার উপর একটা হাই রিস্ক প্রেগনেন্সি। তাছাড়া তখন উন্নত চিকিৎসারও খুব অভাব ছিল। আদরের মেয়ের মৃত্যুর সংখ্যা, দুর্বিষহ ভবিষ্যতের সংখ্যা, এসব সহ্য করতে না পেরে এমিলির বাবা শোকাগ্রস্ত হয়ে পড়েন এবং সেই সুখেই তিনি মারা যান। সবকিছুর পরে এতিম হয়ে যাওয়া এই সুখ সামলানো সহজ ছিল না। তবুও 9 মাস পর এক ঝড়ের রাতে অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে 2টি পুত্র সন্তানের জন্ম দেয়। চেয়ারম্যান বাড়ির বংশপ্রদীপ এসেছে, তাও 2 জন। চেয়ারম্যান পুত্রের পছন্দের মেয়েকে এমিলি ইয়াসমিনের গর্ভ থেকে এদের হাতছাড়া করা যায়। চেয়ারম্যান ও তার ছেলে আনন্দে আটখানা হয়ে গ্রামে মিষ্টি বিতরণ করে বংশপ্রদীপকে নিয়ে যেতে চায়। এদিকে এমিলি ইয়াসমিনের দাদার পরিবার নিজের মান সম্মান আর ভবিষ্যতের কথা ভেবে সেই কলঙ্কিত প্রস্তাবটিও মেনে নেয়। আর এতেই পুরোপুরিভাবে ভেঙে গুড়িয়ে যায় এমিলি ইয়াসমিন, মানে আমার মা।